আসসালামু আলাইকুম। অনুক্রম ধারার পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে বের করব সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো। আমি আবারও বলছি, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় মানে যোগফল নির্ণয়। n তম আর n সংখ্যক কিন্তু এক না। n তম আর n সংখ্যক কিন্তু এক না। একটু বোঝার চেষ্টা করেন। n তম মানে কি? ধরেন এটা একটা ছাত্র যার রোল 1, এটা একটা ছাত্র যার রোল 2, এটা আরেকটা ছাত্র যার রোল 3, এটা একটা ছাত্র যার রোল 4, এটা একটা ছাত্র যার রোল 5। আমি বললাম ক্লাসে যে তৃতীয় অবস্থানে আছে বা যার রোল 3 সে দাঁড়াও, সে দাঁড়াও। তাহলে এই যে 3 নাম্বার রোল যার, সে কেবল দাঁড়াবে, তাই না? সে কেবল দাঁড়াবে। আর আমি যদি বলি ক্লাসের প্রথম 3 জন দাঁড়াও, ক্লাসের প্রথম 3 জন দাঁড়াও, তার মানে 1 থেকে ধরে 3 পর্যন্ত এই 3 জনই দাঁড়াবে। 3 জনই কি করবে? দাঁড়াবে। কথা বুঝতে চেষ্টা করছেন? প্রথম বলছি কি, যে তৃতীয় অবস্থানে আছে যার রোল 3 সে দাঁড়াও, তার মানে একজন। আর বললাম প্রথম 3 জন দাঁড়াও, তাহলে 1 থেকে 3 জনই দাঁড়াইতে হবে, তাই না? সো এই যে একজন মানে যার রোল 3 সে দাঁড়াও, এটা হচ্ছে n তম। আর প্রথম 3 জন দাঁড়াও, এটা হচ্ছে n সংখ্যক, প্রথম n সংখ্যক। একদম প্রথম থেকে ধরে n সংখ্যক মানে n এর মান 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। তার মানে কি 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত। আর যদি বলতাম n তম, তাহলে এর মান 5 হলে কি পঞ্চমতম জন, 10 হলে দশম যে আছে সে, 15 হলে 15তে যে আছে শুধু সে। n সংখ্যক আর n তম কিন্তু এক না, আগেই বলে নিলাম। তো আজকে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, সমান্তর অথবা গুণোত্তর, সমান্তর এবং গুণোত্তর ধারার n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কিভাবে করব আমরা, সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম সমান্তর নিয়ে কথা বলা যাক। প্রথমে কি নিয়ে কথা বলা যাক? সমান্তর। প্রথমেই আমরা কথা বলবো সমান্তর নিয়ে। যাই হোক, সমান্তর ধারার n তম পদের সূত্র কি ছিল আপনাদের মনে আছে? n তম পদের কথা বলছি, হ্যাঁ, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ছিল। এখন আপনারা জানেন সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যার সাহায্যে সবগুলো পদকে নির্ণয় করা যায়। তো দেখেন, আমি যদি ইন জেনারেল কথা চিন্তা করি, হ্যাঁ, একদম স্পেসিফিক কোন একটা ধারণা, ইন জেনারেল n এর মান 1 বসাইলে প্রথম পদটা কত আসতেছে? n এর মান যদি আমি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, তাহলে প্রথম পদটা কত আসতেছে? a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার? যেহেতু আমরা সমান্তর ধারা নির্ণয় করতেছি, তো ধারা মানে কি, মাঝখানে প্লাস থাকবে। n এর মান যখন আমি 1 বসাই দিব, n এর মান যখন 1 বসাই দিব, তার মানে প্রথম পদ। n এর মান যখন 2 বসাই দিব, তখন দ্বিতীয় পদ। আর প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয় পদ মানে পদগুলো কি থাকবে? যোগ বিয়োগ থাকবে ধারার ক্ষেত্রে। সো প্লাস দিলাম। যখন আমি n এর মান 2 বসাবো, তার মানে দ্বিতীয় পদ a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। আবার তৃতীয় পদের জন্য a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d প্লাস ডট 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 ডট, এরকম শেষে এটা আছে। ওকে, মনে আছে আপনাদের? মনে আছে কিনা আমাকে একটু বল। ওকে, এবার যদি আমি একটু সাজায় লিখে জিনিসটাকে, a প্লাস n 1 মাইনাস 1 মানে 0, 0 ইন্টু d মানে কি 0, তাহলে a প্লাস 0 মানে কি শুধু a, প্রথম পদ শুধু a। আমরা ইউজ করি বিভিন্ন সূত্রে, অলরেডি আপনারা আগের লেকচারগুলোতে দেখে ফেলছেন। এবার 2 মাইনাস 1 মানে কি 1, 2 মাইনাস 1 মানে কি 1, তাহলে কি হচ্ছে 1 ইন্টু d মানে d, তার মানে a প্লাস d। আমাদের প্রথম পদ a, দ্বিতীয় পদ কি a প্লাস d, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d। তৃতীয় পদটা কি a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d, তার মানে 2d। তাহলে চতুর্থ পদটা কি হবে? a প্লাস 3d। পঞ্চম পদ a প্লাস 4d প্লাস ডট 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 প্লাস আমাদের n তম পদ, সেটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এই যে এটা পাইলাম আমরা, এই যে এটা পাইলাম, এটাকে বলা হয় সমান্তর ধারার আদর্শ রূপ। সমান্তর ধারার আদর্শ রূপ, সমান্তর ধারার আদর্শ রূপ। এটা কিন্তু সমান্তর ধারার একটা সমান্তর, মানে যে কোনো সমান্তর ধারা এই ফরম্যাটে ফেলা যাবে।
যে কোনো সমান্তর ধারাকে বা অনুক্রমকে এই ফরম্যাটে ফেলা যাবে। অনুক্রমের ক্ষেত্রে এই প্লাসগুলো তুলে জাস্ট কমা দিয়ে দিবেন, সমান্তর অনুক্রমের ক্ষেত্রে প্লাসগুলো তুলে জাস্ট কমা দিয়ে দিবেন। ওকে, আর সমান্তর ধারা তো লিখেই রাখছি অলরেডি। যে কোনো সমান্তর ধারাকে এই ফরম্যাটে ফেলা যাবে। কথা কি বোঝা গেল না গেল না? যে কোনো অনুক্রমকেও এই ফরম্যাটে ফেলা যাবে, সমান্তর অনুক্রমে ফেলা যাবে, জাস্ট প্লাসগুলো তুলে এই যে এই মাঝখানে প্লাসগুলো তুলে, ভিতরগুলো না কিন্তু, আবার মাঝখানে প্লাসগুলো তুলে কমা বসায় দিবেন। সেটা হচ্ছে কি আদর্শ রূপ। এবার উপরের এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। কেমন? আমি আদর্শ রূপটাকে উপরে লিখি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আদর্শ রূপটাকে একটু উপরে লিখে সমান্তর ধারার আদর্শ রূপ a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d প্লাস ডট 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 প্লাস। এই যে খেয়াল করেন, এই যে n তম পদ আছে না, একটু সবাই খেয়াল করেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। a প্লাস n মাইনাস 1 ইনটু d যেটা আছে এটাকে আমরা p ধরে নিলাম, আর কিছুই করছি না, এটাকে আমরা কি ধরে নিছি? p ধরে নিছি। তাহলে আমি এই পাশে লিখলাম p is equals to a plus n minus 1 into d, ধরি p plus p is equals to a plus n minus 1 into d, ধরি, এটা আমরা ধরছি, তার বদলে আমরা p বসায় দিছি। বোঝার চেষ্টা করিয়েন, বোঝার চেষ্টা করিয়েন। তো দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এর সাথে কি সাধারণ, দ্বিতীয় পদে কি এর সাথে সাধারণ অন্তরটা যোগ হয়েছে, তৃতীয় পদে সাধারণ অন্তরের দ্বিগুণ যোগ হয়েছে, চতুর্থ পদে সাধারণ অন্তরের 3 গুণ যোগ হয়েছে, চতুর্থ পদে 3 গুণ, তৃতীয় পদে দ্বিগুণ, দ্বিতীয় পদে 1 গুণ, প্রথম পদে সাধারণ অন্তর নাই। তাইলে দেখেন একটু প্রথম থেকে শেষের দিকে গেলে কি প্রথমে ডি যোগ, তারপর 2d যোগ, তারপর 3d যোগ, তাই না? আর যদি শেষ থেকে আসতাম, ধরেন এখান থেকে কাউন্ট করতাম, চতুর্থ পদে কি হয়েছে 3d, তৃতীয় পদে 2d, তাহলে একটা ডি কমে গেছে, একটা ডি কি করছে কমে গেছে, বুঝছেন, একটা ডি কমে গেছে। দ্বিতীয় পদে ডি, তাহলে 3d থেকে কি হয়েছে ডি হয়ে গেছে, তাহলে 2টা ডি কমে গেছে, তাই না? তাহলে আমি কি এরকম বলতে পারি a প্লাস ডি a প্লাস 2d আপ টু, এই যে খেয়াল করেন এখানে পি, তাহলে তার সামনেটা কি হবে, একটা ডি কমে যাবে, একটা ডি কি হবে কমে যাবে, তাহলে কি হবে পি মাইনাস ডি হবে। এর সামনেটা কি হবে পি মাইনাস 2d, 2টা ডি কমে যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন? শেষ পদ যদি হয় পি, তাহলে তার সামনেটা কি হবে পি মাইনাস ডি হবে। কথা বুঝতেছেন? আর এর সামনেটা কি হবে পি মাইনাস 2d হবে। এই দেখেন খেয়াল করেন, এখানে 3d ছিল, একটা কমে গেছে, এরপর আরেকটা কমছে, একটাতে আরো একটা কমছে, 3d থেকে 3d কমে একদম জিরোই হয়ে গেছে, ডি নাই এখানে, তাই না? তো সেটা যদি শেষ পদ, আমি যদি এখানে n তম পদ থেকে পি ধরি, তাহলে এর আগেরটা কি হবে পি মাইনাস ডি হবে, তার আগেরটা কি পি মাইনাস 2d, এর আগেরটা কি হবে পি মাইনাস 3d, এর আগেরটা কি হবে পি মাইনাস 4d, এরকম হবে। বুঝতে পারতেছেন আপনারা? তো এই যে জিনিসটা পাইলাম, এটা কিন্তু একটা ওই একই কথা, সমান্তর ধারার কিন্তু আদর্শ রূপে আছে এখনো। যদি পি মানটাকে আপনি জাস্ট এটা যেটা ছিল এখানে বসায় দেন, ঘুরে ফিরে আগের মতোই পেয়ে যাবেন। ওকে, এখানে যে জিনিসটা পাইলাম, এখানে যে জিনিসটা পাইলাম, এখানে যে জিনিসটা পাইলাম, এই সবগুলাকে যোগ করলে, ধরেন এই সবগুলোকে যোগ করলে আমরা কি পাবো এস এন। এস এন মানে কি সামেশন অফ এন টার্মস, সামেশন অফ এন টার্মস। এন টার্মস মানে কি এখানে এন সংখ্যক পদ আছে না, পি কি আমাদের এন তম পদ না, আর যততম ধরেন পি হচ্ছে এন তম পদ আর পি কি শেষ পদ। তাহলে এই যে গত লেকচারে বললাম না, শেষ পদ যদি এন তম হয় তাহলে এন এর মান মানে কি আমাদের পদ সংখ্যা, এন এর মান মানে কি আমাদের পদ সংখ্যা না? কথা বুঝেন নাই? শেষতম পদ যদি হয় 50, শেষতম পদ যদি হয় 50তম পদ, শেষতম পদ যদি হয় 50তম পদ, তার মানে আমার কি এখানে মোট পদ আছে 50টা নাকি? মোট পদ আছে কয়টা 50টা। তাহলে n সংখ্যক পদকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো এসএন পাবো, সামেশন অফ n টার্মস পাবো। কথা বুঝেন নাই? এখানে কি আছে আমাদের n সংখ্যক পদ আছে না, পি কি আমাদের n তম পদ না, পি তো আমাদের n তম পদ, তাহলে এ থেকে n তম পদ পর্যন্ত কতটা পদ আছে n সংখ্যক পদ আছে। এটা গত লেকচারটা দেখলেই কিন্তু এটা আলোচনা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেই সবগুলা যোগ আকারে আছে, এটা যোগফলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম এসএন, সামেশন অফ n টার্মস দিয়ে প্রকাশ করলাম। এবার এটা যেটা আছে সেটাকে উল্টায় লিখলাম, উল্টায় কেমনে লিখলাম, এই যে আগে আর পরে লিখলাম, আর কিছুই না, আগে আর পরে লিখলাম, আর কিছুই কিন্তু করি নাই, আর কিছুই কিন্তু করি নাই।
এই যে দেখেন জাস্ট উল্টাইছি, তাও তো n থাকবে। ধরেন 1 + 2 + 3 কত 6 না? আমি যদি বলতাম 3 + 2 + 1 কত হইতো? 6 হইতো। একই তো কথা। আমি যদি বলতাম 1 + 2 + 3 কত 6 হইতো। আমি যদি বলি 3 + 2 + 1 কত 6 হইতো। একই কথা, জাস্ট উল্টাই লিখছি। হ্যাঁ, আর কিছুই করি নাই। বোঝা গেল ব্যাপারটা? কি বোঝা গেল? এবার এই যে দুইটা সমীকরণ আছে, এই যে দুইটা সমীকরণ এদেরকে যোগ করে দেন আপনারা। এদেরকে আপনারা কি করবেন? যোগ করে দেন। তাহলে একটা SN কি হবে? 2SN। 2SN কথা বুঝছেন? a + p মানে কত? a + p হবে a + d প্রতিপদ যোগ। হ্যাঁ, a + d + p - d, a + p + p - d। তাহলে কি হবে? a সরি 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 a + d + p - d, তাহলে প্লাস d - d কাটা, a + p থাকবে। তো এই দুটাকে যোগ করলে, এই দুটাকে যোগ করলেও কি পাওয়া যায়? এই দুটাকে যোগ করলেও কি a + p পাওয়া যায়। তো এই প্লাস দিয়ে দিলাম। এই দুটাকে যোগ করলে কি হবে? a + 2d + a - 2d, তাহলে 2d 2d কাটা, সরি a + 2d + p - 2d, তাহলে 2d কাটা, আবার a + p হবে। ওকে, তাহলে এখানেও কি হবে? a + p হবে। তাহলে এরকম করতে করতে এখানেও কি হবে? a + p হবে, এখানেও a + p হবে, এখানেও a + p হবে। বোঝা গেল নাকি গেল না? আপনারা আমার কথার অ্যানসার দেন, এটা কি বুঝা গেল নাকি গেল না? কমেন্টে অ্যানসার দিবেন। হ্যাঁ, অ্যানসার কেমনে দিবেন? কমেন্টে। এখন দেখেন, একটা a + p, একটা a + p, আরেকটা a + p প্লাস ডট 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 a + p, a + p, a + p। এখন ঘটনা হচ্ছে কতটা a + p আছে? একটা জিনিস চিন্তা করেন। আমি যদি বলি একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে যদি 1 টাকা করে দেয়, তাহলে 30 জনে কত টাকা দিবে? খুবই ইজি ভাবে আপনারা বলবেন 30 টাকা দিবে। কেমনে? 1 ইনটু, মানে প্রতিজন 1 টাকা করে দিচ্ছে, তাহলে 30 জন 30 টাকা দিবে। যদি 2 টাকা করে দিত, তাহলে 30 দোকানে 60 টাকা দিত। 3 টাকা করে দিলে 3 30 90 টাকা দিত টোটাল টাকা। সিম্পল। a + p, প্রত্যেক পদে a + p আছে। তাহলে কতটা পদ আছে আমরা বলেই আসছি, এই যে n সংখ্যক পদ আছে। তাইলে আমার n সংখ্যক a + p আছে, তাদেরকে যোগ করলে আমি কি পাবো? n ইনটু a + p পাবো। 2SN = n ইনটু a + p। বুঝলেন না? বুঝলেন না? বুঝলেন নাকি বুঝলেন না? ধরেন a + a + a + a ডট 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 n সংখ্যক a, n সংখ্যক a। তাহলে বলেন একটা a, দুইটা a, তিনটা a, চারটা a, মানে চারটা a কে যোগ করলে 4a, তাহলে n সংখ্যক a কে যোগ করলে কি হবে? n a হবে। একই ভাবে একটা a + p, 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 এরকম করতে করতে n সংখ্যক a + p, তার মানে তাদের যোগফল কি হবে? n ইনটু a + p, n ইনটু a + p। যেমন চারটা একে যোগ করলে 4a, n সংখ্যক একে যোগ করলে n a। ঠিক একই ভাবে n সংখ্যক a + p কে যোগ করলে কি হবে? n ইনটু a + p হবে। এইবার Sn n/2 a + p আমরা কিরকম লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে Sn n/2, p আমাদের ধরা জিনিস ছিল, এটা তো রাখা যাবে না। p আমরা কাকে ধরছিলাম? p আমরা কাকে ধরছিলাম? এই যে একে ধরছিলাম p। আমরা n তম পদটাকে ধরছিলাম p, n তম পদটা কি? a + n-1 ইনটু d। তাহলে আমি একটু এদিকে মুছে দিয়ে লিখতেছি, এখানে এখানে মুছে দিয়ে লিখতেছি। সেটা কি বলেন? Sn n/2, একটা মিলে কি হইছে? 2a + n-1 ইনটু d। এই যে হয়ে গেল আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। সুন্দর প্রমাণ আমি আপনাদের দেখাইয়া দিলাম। n সংখ্যক পদের সমষ্টি কার ক্ষেত্রে? সমান্তর ধারার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সমান্তর ধারার ক্ষেত্রে। সমান্তর ধারার ক্ষেত্রে। তো সমান্তর অনুক্রমটাও কিন্তু সেম হবে, জাস্ট এখানে কি হবে? এই যে এগুলোতে কমা হবে। হ্যাঁ, আর সূত্র সেমই আসবে, সূত্র একই রকম আসবে, সূত্র একই রকম। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি সেম সূত্র হবে। n সংখ্যক, বারবার বলছি n, সরি n সংখ্যক, n সংখ্যক, n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে যদি বলে প্রথম 20টি পদের সমষ্টি, তার মানে কি? এখানে n এর মান হবে 20, n এর মান হবে 20। তার মানে কি হচ্ছে? প্রথম 20টা পদের সমষ্টি আমরা যোগফল আমরা বের করতেছি। সূত্র হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে কি বলেন? Sn মানে কি? ধরুন প্রথম 20টা পদ, তাহলে কি হইতো? S20। S20 এর মানেটা কি? প্রথম 20টা পদের সামেশন বা সমষ্টি। n এর মান কত দিতাম আমরা? 20। n এর মান কত দিতাম? 20। আর এত জানেন ধারার প্রথম পদ, d ও জানেন ধারার কি
সাধারণ অন্তর। সেইটা পুরাটা তুলে নেন, এটা পুরাটা কি করবেন আপনারা তুলে নেবেন। এই বোঝা গেল, এটা পুরাটা তুলে নেবেন ভিডিও পজ করে। ওকে, মুছে দিলাম। তাহলে আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। এই সেই কালপ্রিট, তাই না, যাকে আমরা খোঁজার জন্য এত কষ্ট করলাম এবং যার সাহায্যে, সে কালপ্রিট না অবশ্য, বন্ধুই বলা চলে। কেন বন্ধু? কারণ তার সাহায্যে আমরা অনেক অনেক প্রবলেম সলভ করতে পারবো। ওকে, এটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, এবার আসেন গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় বা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। তাহলে কাকে বললাম? গুণোত্তরের কথা বললাম আমরা। কার কথা বললাম? গুণোত্তরের কথা বললাম। ওকে, তো গুণোত্তর ধারার n-তম পদটা কি ছিল? an is equals to a into r to the power n minus 1। এটা ছিল n-তম পদ। তো n-তম পদ থেকে আমরা বাকি সবগুলো পদকে বের করে নিয়ে আসতে পারি। চলেন এটা করি। তাহলে n এর মান যখন 1 হবে, n এর মান যখন 1 হবে তখন হবে প্রথম পদ। তাহলে n এর মান কত হলে? 1 হলে প্রথম পদ। তাহলে a into r to the power 1 minus 1 প্লাস, যেহেতু ধারার কথা বলছে সেহেতু প্লাস। দ্বিতীয় পদের জন্য n এর মান কি হবে? 2 minus 1। তৃতীয় পদের জন্য n এর মান কি হবে? 3 minus 1 প্লাস 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 ডট 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 এরকম করতে করতে n-তম পদ r to the power n minus 1। ওকে, ফাইন, ভালো কথা। 1 minus 1 মানে কত? 0। r to the power 0 মানে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। তাহলে a into 1 মানে কত? a into 2 minus 1 মানে 1, তার উপরে r to the power 1 মানে r, a into r স্কয়ার হবে 3 minus 1 মানে স্কয়ার। এরকম চলতে চলতে a r to the power n minus 1। সো এই যে জিনিসটা পাইলাম আমরা, এই যে জিনিসটা পাইলাম এটাকে বলা হয় গুণোত্তর ধারার আদর্শ রূপ। গুণোত্তর ধারার আদর্শ রূপ। বোঝা গেল না গেল না? কথা বলেন, বোঝা গেল না গেল না? এটাকে বলা হয় গুণোত্তর ধারার আদর্শ রূপ। মানে যে কোনো গুণোত্তর ধারাকে এই ফরম্যাটে ফেলা যায়, যে কোনো গুণোত্তর ধারাকে এই ফরম্যাটে ফেলানো যায়। যদি গুণোত্তর অনুক্রম বলতো, জাস্ট প্লাস গুলো তুলে কমা দিয়ে দিতেন, তাইলেই হয়ে যেত এটা। তাহলে আমরা বলতে পারবো একটা গুণোত্তর অনুক্রমেরও কি আদর্শ রূপ। বোঝা গেল ব্যাপারটা? খুবই সিম্পল। তো এই জিনিসটাকে আমি একটু উপরে লিখতেছি। হ্যাঁ, এটা একটু মুছে দেয়। হ্যাঁ, কেমন? এই জিনিসটাকে কি করতেছি? একটু মুছে দেয়। আমি এটাকে একটু কি করতেছি? উপরে লিখতেছি। এটাকে আমি উপরে লিখছি, আদর্শ রূপটাকে আমি উপরে লিখতেছি। a প্লাস ar স্কয়ার ar সরি, আমার আসলে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে গুণোত্তর ধারার আদর্শ রূপ ছিল এটা। তো দেখেন, n-তম পদ যদি হয় a r টু দি পাওয়ার n minus 1, তাহলে পূর্বটা কি হবে? n minus 2, এর আগে n minus 3, n minus 4, n minus 5। দেখতেই পাচ্ছেন, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0, মানে কমে, সামনের থেকে আসলে কমতে থাকে। 4 থেকে কমছে, 4 থেকে 2 কমছে, 4 থেকে 3 কমছে, 4 থেকে 4 কমে গেছে। তাহলে n থেকে কমছে, n থেকে 2 কমবে, n থেকে 3 কমবে, n থেকে 4 কমবে। ইজি ইজি, ব্যাপারটা বোঝা খুবই ইজি। তো এটা কি n-তম পদ, এটা কি আমাদের কি-তম পদ? n-তম পদ। তাহলে n-তম পদ মানে কি? এখান থেকে এই পর্যন্ত কতটা পদ আছে? n সংখ্যক পদ আছে। শেষ পদ যেহেতু n-তম পদ, তার মানে এখান থেকে এই পর্যন্ত n সংখ্যক পদ আছে। এখান থেকে এই পর্যন্ত n সংখ্যক পদ আছে। আর n সংখ্যক পদের আমরা কি বের করতে চাচ্ছি? যোগফল বের করতে চাচ্ছি। n সংখ্যক পদের আমরা কি বের করতে চাচ্ছি? যোগফল বের করতে চাচ্ছি। তাহলে যোগ আকারে আছে অলরেডি। তো এই সবগুলোকে যোগ করার পরে আমরা ধরলাম Sn পাওয়া গেল। কি পাওয়া গেল? Sn পাওয়া গেল। তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 বিবেচনা করব। ইকুয়েশন নাম্বার 1 বিবেচনা করব। এইবার এটার সাথে আমরা পুরাটার সাথে আর গুণ করে দিব। আর কি? সাধারণ অনুপাত। ওই পাশে আমরা আর গুণ করে দিব। তাহলে r ইনটু Sn ar প্লাস ar স্কয়ার, এই যে ar আর সাথে আর গুণ করলে আর স্কয়ার, ar স্কয়ার সাথে গুণ করলে ar কিউব, ar 4 প্লাস ডট 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 প্লাস। এবার এখানে আসেন, ar n minus 2 ইনটু r,
আর আর কি এর পাওয়ার কিছু নাই মানে 1 আর আর কি দুইটা বেস সেম গুণাকার আছে তাহলে পাওয়ার গুলো কি হবে পাওয়ার গুলো যোগ হবে তার মানে কি a r টু দি পাওয়ার n - 1 হবে এটা কিন্তু এখন কি হয়ে যাবে আর গুণ করার কারণে a r টু দি পাওয়ার n - 1 আর এটা দেখেন a r টু দি পাওয়ার n - 1 ইনটু r তাহলে a বেস বেস এর মানে পাওয়ার বেশি কিছু নাই মানে কি 1 আছে বেস বেস সেম গুণাকার আছে তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে a r টু দি পাওয়ার -1 + 1 কাটা n তাহলে এর সাথে আর গুণ করার কারণে এটা কি হবে a r টু দি পাওয়ার n হবে শুধু a r টু দি পাওয়ার n হবে বুঝেন কিন্তু কথাটা আর উভয় পাশে আমরা গুণ করে দিছি এক নং এর উভয় পাশে আমরা আর গুণ করে দিছি বোঝা গেল তো এটাকে আমরা ধরলাম ইকুয়েশন নাম্বার 2 ইকুয়েশন নাম্বার কি ধরলাম আমরা 2 ধরলাম ইকুয়েশন নাম্বার আমরা কি ধরলাম 2 ধরলাম এইবার এই SN এর সাথে সহগ হিসেবে কিছু নাই মানে কত আছে এই SN এর সাথে সহগ হিসেবে কিছু নাই মানে কত আছে 1 আছে না কথা বুঝার চেষ্টা করেন 1 আছে এখন r এর মান যদি আমি 1 এর চেয়ে বড় বিবেচনা করি r এর মান যদি 1 এর চেয়ে বড় বিবেচনা করি ধরেন r এর মান কি 1 এর চেয়ে বড় 1 এর চেয়ে বড় মানে কি ধরেন 1 এর চেয়ে বড় একটা সংখ্যা 1.25 ই ধরলাম আমি তো 1 এর চেয়ে বড় না এটা আমি 1.25 রে 5 এর সাথে গুণ করলাম তাহলে গুণফল কি হবে 5 ইনটু 125 ভাগ 100 5 20 100 তার মানে 125 ভাগ 20 কত আসতেছে 5 20 100 6 20 120 6.120 5 50 এই 6.2 সামথিং কোন একটা কিছু মনে করেন তাহলে 5 ছিল সংখ্যা যে কোন একটা সংখ্যা তার সাথে আমি 1 এর চেয়ে বড় কোন একটা সংখ্যা গুণ করলে পুরা গুণফল 5 এর চেয়ে কি হইছে বড় হইছে 5 এর চেয়ে বড় হইছে 5 যে কোন একটা সংখ্যা তার সাথে 1 এর চেয়ে বড় কোন একটা সংখ্যা আমি যদি গুণ করি তাহলে টোটাল গুণফল এই যে 5 এর থেকে কি হবে বড় হবে আর আমি যদি কোন একটা সংখ্যা যেমন 5 তার সাথে যদি আমি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট 0 থেকে বড় এবং 1 থেকে ছোট ধরেন 0.5 তাহলে 5 ইনটু 0.5 মানে হাফ কাটাকাটি করলে কি 2.5 তাহলে যে কোন একটা সংখ্যার সাথে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট কোন একটা সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ওই সংখ্যা থেকে কি হয় ছোট হয় গুণফল ওই সংখ্যা থেকে কি হয় ছোট হয় তাহলে 1 এর চেয়ে বড় কোন একটা সংখ্যা দিয়ে কোন 1 এর চেয়ে বড় একটা সংখ্যা দিয়ে কোন একটা সংখ্যা গুণ করলে গুণফল ওই সংখ্যা থেকে ছোট বড় হয়ে যায় আবারো বলি 1 থেকে বড় সংখ্যা দিয়ে যে কোন একটা সংখ্যাকে গুণ করলে গুণফল ওই সংখ্যা থেকে বড় হয় আর 0 থেকে বড় এবং 1 থেকে ছোট সংখ্যা দিয়ে কোন একটা সংখ্যা গুণ করলে গুণফল ওই সংখ্যা থেকে ছোট হয় ঠিক আছে তো দেখেন ব্যাপারটা কেন বুঝাইলাম এই কারণে বুঝাইলাম আমি কিন্তু উদাহরণ লিখে বুঝাইলাম এই কারণে বুঝাইলাম যদি আমরা r এর মান 1 এর চেয়ে বড় ধরি তাহলে sn * r কি হবে sn থেকে বড় হয়ে যাবে না r এর মান 1 এর চেয়ে বড় ধরি তাহলে sn * r কি হবে তাদের গুণফল কি হবে sn থেকে বড় হয়ে যাবে তাহলে ছোটটা থেকে যদি বড়টা বিয়োগ করি বিয়োগফল কি মাইনাস আসবে সমষ্টি মাইনাস আসবে এখন কোন একটা কিছু সমষ্টি কি মাইনাস আসতে পারে তো নরমালি আমরা যেভাবে চিন্তা করব যে সমষ্টিটাকে আমরা পজিটিভ রাখার চেষ্টা করব এইজন্য আমরা যে কাজটা করব যেহেতু এখানে sn এর সহগ হচ্ছে 1 তো প্রথম অবস্থায় আমরা r এর ভ্যালুটাকে লেস দেন 1 বিবেচনা করব r এর ভ্যালুটাকে আমরা কি করব লেস দেন 1 বিবেচনা করব কি বিবেচনা করব লেস দেন 1 বিবেচনা করব তো লেস দেন 1 যদি হয় তাহলে r এর মান যদি লেস দেন 1 হয় কেস 1 এ আমরা কি বলতেছি r is less than 1 মনে রাখেন r is less than 1 তার মানে কি একের ছোট মানে কি sn এর সাথে যদি এবার r গুণ করেন তাহলে টোটাল গুণফল sn থেকে ছোট আসবে তাই না তাহলে বড় জিনিস থেকে ছোটটা গুণ করলে পজিটিভ আসবে তাই না sn থেকে 1 * sn মানে কি sn থেকে যদি ছোটটা গুণ করেন তাহলে এটা ছোট আসবে ধরে নিলাম r এর মানটা হচ্ছে কি 1 থেকে ছোট তাহলে আমরা 1 নং বিয়োগ 2 নং করব 1 নং থেকে 2 নং আমরা কি করব বিয়োগ করব তাহলে sn - r * sn equals to sn - r * sn যেহেতু r ছোট তার মানে r * sn কি sn থেকে ছোট হবে যেহেতু sn এর সাথে কি r এর গুণ করছে যেখানে r হচ্ছে 1 থেকে ছোট sn এর সাথে r গুণ করছে যেখানে r হচ্ছে 1 থেকে ছোট তার মানে r * sn কি হবে sn থেকে ছোট হবে তাই না সো এই পুরোটার ফলাফল কি আসবে পজিটিভ আসবে এবার আসেন a - ar তাই না a - ar এই যে প্লাসের প্লাস দিলাম
অথবা আপনারা এভাবে চিন্তা করতে পারেন, এসব ভেজাল না করে আমরা দেখেন, আমরা জানি বিয়োগ করলে মানে 1 থেকে 2 বিয়োগ করতেছি না, তার নিচে আছে 2, তাহলে 2 এর চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে, তাহলে দেখেন প্লাসের এআর মাইনাসের এআর, প্লাসের এআর স্কয়ার মাইনাসের এআর স্কয়ার, প্লাসের এআর কিউব, সব কাটা যাবে এখান থেকে এই সব। এটা সামনে কি আছে, এ আর টু দি পাওয়ার n - 1, সামনে কি আছে আর টু দি পাওয়ার n - 2 আছে না, তো এটা কি এখানে এ আর টু দি পাওয়ার n - 2, এটা কাটা চলে যাবে, তাহলে এটাও কি কাটা চলে যাবে, বাকি আছে কি শুধু এখানে বাকি আছে এ, আর এখানে আছে মাইনাসের এ আর টু দি পাওয়ার n বাকি, বাকি। বুঝতে পারলেন আপনারা না পারলেন না, বলেন বুঝতে পারলেন নাকি পারলেন না, একটু বলেন বোঝা গেল নাকি গেল না, কেস 1 এর ব্যাপারটা বোঝা গেল নাকি গেল না? ওকে, তাহলে এখানে আমরা কি নিতে পারবো, sn কমন নিতে পারবো, কমন নিলে কি হবে, sn চলে আসছে 1 মাইনাস sn চলে আসছে r ইকুয়ালস টু a কমন নিলে 1 মাইনাস r টু দি পাওয়ার n। ওকে, সেই পাশে লিখতেছি, এবার sn কে রাখলে 1 মাইনাস r গুণাকার আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই যে আমরা পেয়ে গেলাম সূত্র। sn মানে কি, সামেশন অফ n টার্মস, মানে n সংখ্যক পদের এই যে যোগফল বা সমষ্টি আমরা পেয়ে গেলাম। বুঝা গেল নাকি গেল না, বলেন বুঝা গেল নাকি গেল না? খুবই ইজি। এই যে সূত্রটা অ্যাপ্লাই করব আমরা কখন করব, আমরা কিন্তু ধরে নিছি r এর মান 1 থেকে ছোট, তো কোন একটা গুণোত্তর ধারা বা অনুক্রমে যদি r এর ভ্যালুটা 1 থেকে ছোট হয়, তবে ওই গুণোত্তর অনুক্রম বা ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কথা বোঝা গেল? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার কথা? কথা কি ক্লিয়ার? এটা তুলে নেন, এইবার আমি যে কাজটা করব, কেস 2টা একটু বলবো, এগুলো একটু মুছে দেই। কেস 2টা বলবো, কেস 2টা একদমই সহজ, এটার জাস্ট উল্টা, কি বলবো আমরা, উল্টা বলতেছি। তাহলে এ আর স্কয়ার এ আর কিউব এ আর n - 2 এ আর -1, তাহলে এ আর স্কয়ার, এটা তো বোঝানোর কিছু নাই, একটু আগেই বুঝাই আসলাম তাই না, একটু আগে তো এগুলা বুঝাই আসলাম। একটু আগে তো বুঝাইলাম এটা তাই না। এইবার আমরা কেস 2তে যেটা করব, আর এর মানটা আমরা 1 এর চেয়ে ছোট ধরছিলাম, এবার আমরা আর এর মান 1 এর চেয়ে বড় ধরবো, আর মান আমরা কি করব, 1 এর চেয়ে বড় ধরবো, এটা হচ্ছে আমাদের কেস 2। আর মান 1 এর চেয়ে বড় মানে কি, r * sn এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আমরা এবার 2 নং মাইনাস 1 নং করব পজিটিভ রাখার জন্য। ওকে, 2 নং মাইনাস 1 নং, তাহলে এবার কি শেষে আছে 1 নং, তাহলে 1 নং এর সামনে কি হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে তাই না, মাইনাস হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কি হবে, r * sn মাইনাস sn ইকুয়ালস টু বলেন কি হবে, a প্লাসের আর মাইনাসের আর, এটা সব কাটা, এগুলো সব কাটা চলে যাবে, এখানে আছে কি a r টু দি পাওয়ার n, আর এখানে আছে কি মাইনাস a, জাস্ট এটা টিকে আছে, আর কিছুই টিকে নাই। তাহলে এখান থেকে কি sn কমন গেলে কি থাকবে, r - 1, আর এখান থেকে a কমন গেলে r টু দি পাওয়ার n - 1। তাহলে আমাদের sn কে রাখলে কি হচ্ছে, a * r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। এটাই হচ্ছে আমাদের আরেকটা সূত্র, যেখানে আমরা কিভাবে নিছি, r এর মানটা 1 এর চেয়ে বড় নিছি, এই আমার কথা কি বোঝা যাচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? r এর মানটা আমরা কি করলাম, r এর ভ্যালুটা আমরা কি করলাম বলেন, 1 থেকে বড় নিয়ে আমরা এই সূত্র পাইলাম, আর 1 থেকে ছোট নিয়ে আমরা ওইটা পাইছিলাম। বুঝা গেছে? এখন অনেকের কোশ্চেন হচ্ছে, r এর মান 1 থেকে বড় নিলেন, r এর মান 1 থেকে ছোট নিলেন, 1 থেকে বড় মানে সব ধনাত্মক সংখ্যাগুলো, 1 থেকে ছোট মানে কি সব ঋণাত্মক সংখ্যাগুলো। r এর মান কি কখনো 1 হইতে পারে, r এর মান কি কখনো 0 হইতে পারে, প্রশ্ন হচ্ছে এটা। r এর মান কখনো 1 হইতে পারে কিনা, 1 এর থেকে বড় নিছি 1 এর থেকে ছোট নিছি, এখন r এর মান 0 হইতে পারবে কিনা আর 1 হইতে পারবে কিনা, লেটস চেক দেওয়ার পরে আমি এই সূত্রগুলা ইজিলি মনে রাখার উপায় বলতেছি। হ্যাঁ, প্রমাণ তো দেখাইলাম, এবার ইজিলি মনে রাখার উপায় বলতেছি। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট লেকচারে এই সূত্রগুলো থেকে আমরা বিভিন্ন রকম অঙ্ক, দেখেন অনেক রকম সূত্র এখান থেকে বানানো যায়,
হুদাই ফাও আপনারা মুখস্থ করেন, হ্যাঁ, শেষ পদ থাকলে যোগফল কি হবে, না থাকলে যোগফল কি হবে, এই সেই অনেক কিছু, হ্যাঁ। তো এগুলা কোনো ব্যাপারই না, আমরা এগুলা কিভাবে এই জিনিসগুলো থেকে বানানো যায় আমরা এগুলা শিখবো। খুব ইজি লাগবে আপনাদের কাছে যদি ক্লাসগুলো করেন মনোযোগ দিয়ে, খুব ইজি লাগবে, মুখস্থের কিছুই নাই। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটি গুণোত্তর ধারার আদর্শ রূপ ছিল এইটা, ঠিক কিনা? সসীম হইলে a টু দি পাওয়ার n মাইনাস এতটুকু থাইমা যাবে, আর অসীম তাহলে এখানে আরো চলতে থাকবে আর কি। তারপরেও কিন্তু আরো পদ থাকতে পারে, আবার এখানে গিয়ে একটা দিয়ে শেষ করে দিতে পারে, সসীম করে দিতে পারে, আবার একদম অসীম। সো এটা একটা গুণোত্তর ধারার আদর্শ রূপ। এবার দেখেন যদি r এর মান 1 হইতো, আগে ধরেন r এর মান 0, তাহলে 0 হলে কি a ইনটু 0, 0 0 0 সব 0 হয়ে যেত, জাস্ট a টিকে থাকতো। r ইজ ইকুয়ালস টু 0 হইলে শুধু a টিকে থাকতো, আর একটা পদ দিয়ে কি ধারা হয়, অনুক্রম হয়, হবে না। তাহলে r এর মান কখনোই 0 হইতে পারবে না, r এর মান 0 হওয়া সম্ভব না। এবার আসেন r ইজ ইকুয়ালস টু 1 হইলে দেখেন তো a প্লাস কি হতো, এটা a ইনটু 1, a 1 স্কয়ার মানে 1, a ইনটু 1 মানে a, সব আবার a হয়ে যেত। তখন আবার আরেক বিপদে পড়তেন, সব a হয়ে যেত। এখন 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 এগুলো কি কোন অনুক্রম বা ধারা, কোন সাধারণ অনুপাত আছে, সাধারণ অন্তর আছে, কিচ্ছু নাই, তাই না? তো এটাও ধারা হইতো না। ধরেন n সংখ্যক a আছে, তাহলে n a হয়ে যেত, সিম্পল n a হয়ে যেত, তাই না? কথা কি আমার বোঝা যাচ্ছে কিনা, আমি বুঝাইতে পারলাম কিনা? তো এই জন্য r এর মান 0 এবং 1 আমরা নেই না। লজিকগুলো বুঝতে পারছেন? লজিকগুলো বোঝা গেল? তো এবার হচ্ছে যে সিম্পলি কিভাবে মনে রাখবো সূত্রগুলো, গুণোত্তর ধারা বা অনুক্রমের ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিভাবে আমরা মনে রাখবো। মনে রাখবেন Sn is equals to a into 1 minus r to the power n, 1 minus r to the power n, 1 minus r, r less than 1, যখন r less than 1। সাধারণ অনুপাত, ধরেন একটা গুণোত্তর ধারা দেওয়া আছে যার প্রথম 20টা পদের সমষ্টি বের করতে বলছে, তো এখান থেকে r এর মান খুঁজে পাবেন, তাই না? তো r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে দেখেন r শেষে, দুই জায়গাতে r শেষে, প্রথম জায়গার প্রথম উপরে কি জাস্ট পাওয়ার n আছে, আর এখানে কোনো পাওয়ার টাওয়ার কিছু নাই, ওকে। যখন r ছোট তখন r শেষে, যখন r বড় তখন r সামনে, যখন r কি একের চেয়ে বড়। বোঝা গেল? এবার মনে রাখা যাবে না, যখন r 1 থেকে ছোট তখন r শেষে, যখন r 1 থেকে বড় তখন r সামনে। ক্লিয়ার না ব্যাপারটা? ইজি আছে না? তো আজকে আমরা শিখলাম সমান্তর এবং গুণোত্তর অনুক্রম বা ধারা, যেটাই বলি না কেন, মানে দুইটা যে ক্ষেত্রে যেহেতু সেম, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রগুলো আমরা খুব ভালো মতোই বুঝে ফেললাম, দেখে ফেললাম। নেক্সট লেকচারে আমরা কি শিখবো বলেন তো? এগুলো থেকে প্র্যাকটিস দেখবো, বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিভাবে এখান থেকে কোশ্চেনগুলো এসে থাকে এবং কিভাবে এগুলো সমাধান করবো সেগুলো আমরা দেখবো। এছাড়াও এগুলো থেকে আমরা আরো নতুন কোনো কিছু তৈরি করা যায় কিনা সেটা আমরা দেখবো এবং শিখবো। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।